আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের ৭ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হলো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। আপনি যদি এই চ্যানেলে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে দেওয়া ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পাবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে। সহজ ভাষায় বললে, যেই বিবরণীতে নগদের আগমন এবং বহিগমন লিপিবদ্ধ করা হয় সেই বিবরণীকেই নগদ প্রবাহ বিবরণী বলে। অর্থাৎ যে বিবরণীতে নগদ কত টাকা আসলো এবং নগদ কত টাকা খরচ করা হলো বা বাহিরে চলে গেল, সেই হিসাব যেই বিবরণীতে করা হয় সেই বিবরণীকেই নগদ প্রবাহ বিবরণী বলা হয়। নগদ প্রবাহ বিবরণী দুইটি পদ্ধতিতে করতে হয় বা করা যায়। একটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি, অন্যটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট পদ্ধতি বা ইনডিরেক্ট মেথড, আর প্রত্যক্ষ পদ্ধতিকে বলা হয় ডিরেক্ট মেথড। তো পরোক্ষ পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি উভয় পদ্ধতিতে এই অঙ্কের বা বিবরণীর তিনটি অংশ থাকে। একটি হচ্ছে পরিচালন কার্যক্রম, একটি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, একটি হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম। এই হলো নগদ প্রবাহ বিবরণীর পরোক্ষ বা প্রত্যক্ষ পদ্ধতিতে তিনটি কার্যক্রম বা তিনটি অংশ। পরিচালন কার্যক্রমকে ইংরেজিতে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। বিনিয়োগ কার্যক্রমকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অর্থ সংস্থানকে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এই তিনটি কার্যক্রম প্রত্যক্ষ পদ্ধতিতেও আছে। এখন প্রশ্ন হতে পারে যে পরোক্ষ পদ্ধতিতে যেহেতু তিনটি কার্যক্রম আছে, পরিচালন, বিনিয়োগ এবং অর্থসংস্থান কার্যক্রম, আবার প্রত্যক্ষ পদ্ধতিতেও পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থসংস্থান কার্যক্রম রয়েছে, তাহলে দুটির মধ্যে পার্থক্য কোথায়? দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এই পরিচালন কার্যক্রমের মধ্যে। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম করতে হয় এক নিয়মে এবং প্রত্যক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম করতে হয় অন্য পদ্ধতি বা নিয়মে। আর এই বিনিয়োগ কার্যক্রম এবং অর্থসংস্থান কার্যক্রম পরোক্ষ পদ্ধতিতে যেমন, প্রত্যক্ষ পদ্ধতিতেও একই রকমের। তো আমরা এই দুটি পদ্ধতির মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ পরিচালন কার্যক্রম, এই পরিচালন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে প্রশ্ন থেকে খুঁজে নিট আয়টাকে বের করতে হবে অথবা মুনাফাকে বের করতে হবে। এই নিট আয় বা মুনাফার সাথে আমাদেরকে তিনটা জিনিস বা তিনটা আইটেম যোগ বিয়োগ করতে হবে।
প্রথমটি হলো অবচয় বা অবলোপন। যদি প্রশ্নে থাকে তাহলে এটা খুঁজে বের করে এই নিট আয় বা নিট মুনাফার সাথে এই অবচয় বা অবলোপনকে যোগ করতে হবে। ২. কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি থাকলে সেটাকেও আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। লাভটাকে বিয়োগ করতে হবে এবং ক্ষতিটাকে যোগ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে নিট আয় বা মুনাফার সাথে অবচয় বা অবলোপনকে যোগ কেন করতে হবে বিয়োগ না করে? সাথে সাথে লাভ হলে কেন বিয়োগ এবং ক্ষতি হলে কেন যোগ করতে হবে? তো এর সহজ সমাধান হচ্ছে, আমরা আজকে এখানে যে কাজটা করব সেই কাজটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন। অর্থাৎ এখানে আমাদের যে নিট আয় বা মুনাফাটা দেয়া থাকবে সেই নিট আয় বা মুনাফাকে নিট নগদে রূপান্তর করতে হবে। তো নিট আয়কে বা মুনাফাকে যদি নিট নগদে রূপান্তর করতে হয় বা করতে চাই আমরা, তাহলে আমাদেরকে পূর্বে এই আইটেমগুলো যা হয়েছিল এখন তার বিপরীত করতে হবে। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে আমরা যখন অবচয় বা অবলোপন লিখতাম তখন এগুলোকে আমরা বিয়োগ করতাম। যেহেতু আগে আমরা বিয়োগ করতাম তাই আজকে আমাদেরকে এগুলো যোগ করতে হবে। আবার বিশদ আয় বিবরণীতে আমরা লাভকে যোগ করতাম তাই আজকে লাভকে বিয়োগ করতে হবে। আগে আমরা ক্ষতিকে বিয়োগ করতাম তাই আজকে আমাদের ক্ষতিকে যোগ করতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে এটাই বুঝতে পারি যে আমাদেরকে এখানে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ উল্টো যোগ এবং বিয়োগ করতে হবে। বিপরীত নিয়মে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আগে যেটা যোগ ছিল সেটাকে বিয়োগ করতে হবে, যেটা বিয়োগ ছিল সেটাকে যোগ করতে হবে। এজন্যই এখানে অবচয় এবং অবলোপনকে যোগ করব। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ হলে বিয়োগ করব, ক্ষতি হলে যোগ করব। আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় যে আইটেমটি হলো সেটি হচ্ছে চলতি সম্পদ বা চলতি দায়ের হ্রাস বা বৃদ্ধি। এখানেও আমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। তবে এইখানের যে যোগ বিয়োগ মুখস্থ করে রাখা যাবে না। কেন মুখস্থ করে রাখা যাবে না? তার কারণ হচ্ছে চলতি সম্পদ হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে। আবার চলতি দায় তাও আবার হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ চলতি সম্পদ হ্রাস বৃদ্ধি ২ টা, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি ২ টা, মোট ৪ টা। তো এটা এইভাবে মুখস্থ করে মনে রাখা যাবে না। তো আজকে আমরা সহজ উপায়ে এগুলো কিভাবে মনে রাখা যায় সেটা দেখব। ছোট্ট একটা কথা মনে রাখতে হবে, আজকে যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী করতেছি তাই আজকে আমরা নগদকে আলাদাভাবে ট্রিট করব বা নগদকে আলাদাভাবে দেখব। যদিও এখানে আমরা বলেছি চলতি সম্পদ, তো চলতি সম্পদের মধ্যে কিন্তু নগদ পড়ে। তো যেহেতু আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী করতেছি তাই আমরা চলতি সম্পদ থেকে নগদটাকে আজকে একটু আলাদা করে দেখব। তো এইখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে তা হলো চলতি সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক। এখন প্রশ্ন আসতে পারে, নগদ তো চলতি সম্পদের আইটেম, হ্যাঁ নগদ চলতি সম্পদের আইটেম, কিন্তু একটু আগে আমি বলেছি যে আজকে যেহেতু নগদ প্রবাহ বিবরণী করতেছি আমরা তাই আজকে
নগদটাকে আমরা আলাদাভাবে ট্রিট করব, অর্থাৎ চলতি সম্পদ থেকে একটু আলাদাভাবে দেখব। এটা চলতি সম্পদই, বাট আজকে আমরা একটু আলাদাভাবে এটাকে দেখব। তো এখানে যে লেখাটা লিখলাম আমরা, সেটা হচ্ছে চলতি সম্পদের সাথে নগদের কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। অর্থাৎ যদি চলতি সম্পদ বাড়ে তাহলে নগদ হ্রাস পাবে, অর্থাৎ নগদের সাথে বিয়োগ হবে। আবার যদি চলতি সম্পদ হ্রাস পায় নগদ বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদের সাথে যোগ হবে। অর্থাৎ এখানে আমরা কি বললাম? চলতি সম্পদের সাথে নগদের কি সম্পর্ক হবে? বিপরীত সম্পর্ক হবে। এর মানে হচ্ছে চলতি সম্পদ যদি বাড়ে নগদ কি হবে? কমবে। আবার চলতি সম্পদ যদি কমে নগদ কি হবে? বাড়বে। এর মানে হচ্ছে চলতি সম্পদ যদি হ্রাস পায় নগদের সাথে সেই আইটেমটা কি হবে? যোগ হবে। আর চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ থেকে সেটা কি হবে? বিয়োগ হবে। আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝতে চেষ্টা করব। যেমন আমরা ধরি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের দুইটা ব্যালেন্স দেয়া থাকবে। প্রথম ব্যালেন্সটাতে আমরা ধরে নিলাম 50,000 এবং সমাপনী ব্যালেন্স যেটা, এটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স। সমাপনী ব্যালেন্সে দেখা গেল 40,000। তো আমরা যদি এখানে খেয়াল করি যে বছরের শুরুতে প্রাপ্য হিসাব ছিল 50,000 টাকা, সেটাই বছরের শেষে হয়ে গেল 40,000 টাকা। এখানে খেয়াল করলে আমরা দেখব 10,000 টাকা হ্রাস পেয়েছে। তো আমরা এই নিয়ম অনুযায়ী আমরা বলছিলাম যে চলতি সম্পদের সাথে নগদের কি সম্পর্ক হবে? নগদের বিপরীত সম্পর্ক হবে। তো যেহেতু এখানে প্রাপ্য হিসাব আর প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ, এই চলতি সম্পদ কত টাকা কমে গেছে? 10,000 টাকা কমে গেছে। আর আমরা জানি চলতি সম্পদ যদি হ্রাস পায় নগদ কি পাবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ নগদের সাথে এটা কি হবে? যোগ হবে। তাহলে এই 10,000 টাকা কেন কমলো? অবশ্যই প্রাপ্য হিসাব আমাকে 50,000 টাকার মধ্যে 10,000 টাকা দিয়েছে বিধায় তার অ্যাকাউন্টে বা তার ব্যালেন্সে 40,000 টাকা আছে। তাহলে এই 10,000 টাকা আমার কাছে আসছে, আর আমি সেই টাকাটা কার সাথে যোগ করব? নগদের সাথে। অর্থাৎ প্রাপ্য হিসাব কমার কারণে নগদ কি হলো? বেড়ে গেল। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে চলতি সম্পদ যদি হ্রাস পায় তখন নগদ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আরও একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন দেয়া হলো মজুত পণ্য। মজুত পণ্যেরও কয়টা? দুইটা ব্যালেন্স দেয়া থাকবে। প্রথমটার ব্যালেন্স আমরা ধরে নিলাম 60,000 টাকা প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স আমরা ধরে নিলাম 80,000 টাকা। এখান থেকে খেয়াল করলে দেখব আমরা মজুত পণ্যের প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে 60,000, কিন্তু মজুত পণ্যের সমাপনী ব্যালেন্স হচ্ছে 80,000। তাহলে এখানে খেয়াল করলে দেখব আমরা 20,000 টাকার মজুত পণ্য কি হয়েছে? বেড়েছে। আচ্ছা, 20,000 টাকার মজুত পণ্য কেন বাড়লো? অবশ্যই আমরা মাঝের কোনো সময়ে নগদ টাকা দিয়ে এই মজুত পণ্য আমরা কি করলাম? ক্রয় করলাম। যেহেতু আমরা নগদ টাকা দিয়ে মজুত পণ্য ক্রয় করলাম, সেহেতু মজুত পণ্য বা চলতি সম্পদ, অর্থাৎ মজুত পণ্য নামে যে চলতি সম্পদ সেটা বাড়ছে, কিন্তু এই 20,000 টাকা আমার নগদ থেকে কমে গেছে। তাহলে এখানেও আমরা এটা বুঝতে পারলাম যে যখন কোনো চলতি সম্পদ বাড়বে তখন নগদটা কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা এক্সাম্পল থেকে এটা বুঝতে পারলাম যে চলতি সম্পদের সাথে নগদের কি সম্পর্ক হয়? বিপরীত সম্পর্ক হয়। অর্থাৎ চলতি সম্পদের কোনো আইটেম যদি বৃদ্ধি পায় তাহলে নগদের সাথে সেটা কি হবে? বিয়োগ হবে। আর যদি চলতি সম্পদের কোনো আইটেম হ্রাস পায় তাহলে নগদের সাথে সেটা যোগ হবে। তারপরে আমাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চলতি দায়ের সাথে নগদের
ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কি বললাম? চলতি দায়ের সাথে নগদের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ চলতি দায় যদি বৃদ্ধি পায় নগদও বৃদ্ধি পাবে, চলতি দায় যদি হ্রাস পায় নগদও হ্রাস পাবে। আমরা এখানেও একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন আমরা প্রদেয় হিসাবের দুটি ব্যালেন্স নিতে পারি। প্রদেয় হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স ধরে নিলাম আমরা ৭০,০০০ টাকা, আর প্রদেয় হিসাবের সমাপনী ব্যালেন্স ধরে নিলাম আমরা ৬৫,০০০ টাকা। তাহলে প্রদেয় হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স ছিল ৭০,০০০, আর সেই প্রদেয় হিসাবের সমাপনী ব্যালেন্স হয়ে গেল ৬৫,০০০। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে ৫,০০০ টাকা প্রদেয় হিসাব কি পেল? হ্রাস পেল। এখন প্রশ্ন আসতে পারে যে প্রদেয় হিসাবের যে ৫,০০০ টাকা কেন হ্রাস পেল? অবশ্যই আমি বা আমরা প্রদেয় হিসাবের যে টাকা ছিল সেখান থেকে আমরা ৫,০০০ টাকা ওই প্রদেয় হিসাবকে পরিশোধ করে দিয়েছি। যেহেতু পরিশোধ করে দিয়েছি সেহেতু হ্রাস পেয়ে সেটা ৬৫,০০০ টাকা হয়েছে। আচ্ছা, তাহলে প্রদেয় হিসাবকে যে ৫,০০০ টাকা পরিশোধ করলাম, এটা কোথা থেকে করা হলো? অবশ্যই নগদ থেকে করা হয়েছে। কোথা থেকে করা হয়েছে? নগদ থেকে। তার মানে প্রদেয় হিসাব যখন কমলো বা প্রদেয় হিসাবকে যখন আমরা ৫,০০০ টাকা পরিশোধ করলাম, সেটা কোথা থেকে করলাম? নগদ থেকে করলাম। তার মানে এখানে নগদও কি পেল? হ্রাস পেল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি প্রদেয় হিসাব বা চলতি দায় হ্রাস পাওয়ার কারণে নগদও কি পেল? হ্রাস পেল। আশা করি এই দুইটা কথা আমরা মনে রাখব। একটা হলো চলতি সম্পদের সাথে নগদের বিপরীত সম্পর্ক, আরেকটি হলো চলতি দায়ের সাথে নগদের ধনাত্মক সম্পর্ক। যদি আমরা এই দুইটা মনে রাখতে পারি তাহলে আমাদের এখানের ৩ নাম্বার যে আইটেমটা ছিল সেটা হচ্ছে চলতি সম্পদ বা চলতি দায়ের কি হ্রাস বৃদ্ধি কখন যোগ হবে, কখন বিয়োগ হবে। তাহলে আমরা যদি এই আলোচনার সামারি করি তাহলে আমাদের সামারিটা এই দাঁড়ায় যে নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? যেই বিবরণীতে নগদের আগমন এবং বহিগমন লিপিবদ্ধ করা হয় তাকেই নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ প্রবাহ বিবরণী করার দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে ইনডিরেক্ট মেথড। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে ডিরেক্ট মেথড। উভয় পদ্ধতিতেই এই বিবরণীর ৩টি কার্যক্রম বা অংশ থাকে। একটি হলো পরিচালন কার্যক্রম, একটি হলো বিনিয়োগ কার্যক্রম, একটি হলো অর্থসংস্থান কার্যক্রম। যেহেতু উভয় পদ্ধতিতেই ৩টি কার্যক্রম বিদ্যমান, এদের মধ্যে শুধুমাত্র পার্থক্য সৃষ্টি হয় পরিচালন কার্যক্রমের মধ্যে, আর বাকি দুটি কার্যক্রম উভয় পদ্ধতিতেই একই রকম থাকে। তো আমরা আজকে প্রথমে পরোক্ষ পদ্ধতিতে কিভাবে পরিচালন কার্যক্রম করতে হয় সেটা জানলাম। কিভাবে করতে হয়? সবার প্রথমে প্রশ্ন থেকে খুঁজে নিট আয় বা মুনাফাকে বের করতে হবে। এই নিট আয় বা মুনাফার সাথে ৩টা জিনিস যোগ বিয়োগ করতে হবে। এই ৩টা জিনিসের মধ্যে প্রথমটি হলো অবচয় বা অবলোপন, যা নাকি যোগ করতে হবে। দ্বিতীয়টি হলো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি। আবারও বলছি, মনে রাখতে হবে এখানে স্থায়ী সম্পদের কথা বলা হয়েছে, কোনো পণ্য বিক্রয়জনিত লাভ ক্ষতি এখানে আসবে না। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি এখানে আসবে, আর এই লাভটা হবে বিয়োগ, ক্ষতিটা হবে যোগ। তৃতীয় নাম্বার হলো চলতি সম্পদ বা চলতি দায়ের কি হবে? হ্রাস বৃদ্ধি হবে। আর চলতি দায় এবং চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি কিভাবে যোগ বা বিয়োগ হবে সেটা নিচে আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের পরিচালন কার্যক্রম নিয়ে আলোচনা বুঝতে পারলাম। এখন আমরা বিনিয়োগ কার্যক্রম নিয়ে আলোচনা করব। বিনিয়োগ কার্যক্রমের ইংরেজি নাম হচ্ছে ইনভেস্টিং একটি
ভিটিস। এই বিনিয়োগ কার্যক্রমে শুধুমাত্র আসবে কোনো স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয় করলে। সহজে আমরা মনে রাখব যে যদি স্থায়ী সম্পদ আমরা ক্রয় করি অবশ্যই নগদ টাকায় ক্রয় করতে হবে, আর নগদ টাকায় ক্রয় করলে আমাদের নগদ কমে যাবে, তাই এটা বিয়োগ হবে। আর যদি কোনো স্থায়ী সম্পদ আমরা কি করি বিক্রয় করি, বিক্রয় করার ফলে নগদ টাকা আমাদের কাছে আসবে, অর্থাৎ নগদ টাকা বেড়ে যাবে, তাই স্থায়ী সম্পদ বিক্রয় কি হবে যোগ হবে। তাহলে বিনিয়োগ কার্যক্রমে শুধুমাত্র কি কি আসবে স্থায়ী সম্পদ ক্রয় অথবা কি বিক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় অথবা বিক্রয়। আরও একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড বা সিকিউরিটি ক্রয় বিক্রয় করলে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম, যে যদি স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয় হয় সেটা আমরা এখানে আনবো বিনিয়োগ কার্যক্রমে, ক্রয়টা বিয়োগ হবে, বিক্রয়টা যোগ হবে। আরেকটা হলো অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড বা সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হলে। যদিও এইটা আমাদের এইটার মধ্যেই চলে আসে, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়জনিত যদি কোনো আইটেম থাকে সেগুলো আমরা কি করব এই বিনিয়োগ কার্যক্রমে লিপিবদ্ধ করব। তারপরে আমরা অর্থ সংস্থান কার্যক্রম নিয়ে আলোচনা করতে পারি। অর্থ সংস্থান কার্যক্রমের ইংরেজি নাম ছিল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে আমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে লভ্যাংশ প্রদান। যদি আমরা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করি তাহলে লভ্যাংশ প্রদানটা আমাদের অর্থ সংস্থান কার্যক্রমে আসবে, আর লভ্যাংশ প্রদান এখান থেকে কি হবে বিয়োগ হবে। আর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠানের শেয়ার ইস্যু। আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে বন্ডের মূল্য পরিশোধ বা বন্ড পরিশোধ। যদি আমরা নিজস্ব প্রতিষ্ঠানের শেয়ার ইস্যু করি তাহলে আমাদের কাছে নগদ অর্থ আসবে, তাই এটা প্লাস হবে। আর বন্ড পরিশোধ করলে আমাদের থেকে টাকা চলে যাবে, তাই এটা বিয়োগ হবে। তাহলে আমরা এই নিয়ে তিনটি কার্যক্রম আলোচনা করে ফেললাম। প্রথমটি ছিল পরিচালন কার্যক্রম। পরিচালনার কার্যক্রমের আলোচনা ছিল নিট আয় থেকে শুরু করে চলতি সম্পদ ও চলতি দায় পর্যন্ত। এই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রমের আলোচনা। এবং পরবর্তী পৃষ্ঠায় আমরা আলোচনা করলাম বিনিয়োগ কার্যক্রমে কী কী আসবে এবং অর্থ সংস্থান কার্যক্রমে কী কী আসবে। এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এমন কোনো দফা যদি থাকে, কেমন দফা, যেমন একটির বিপরীতে আরেকটি প্রদান, একটির বিপরীতে আরেকটি প্রদান, এমন যদি কোনো আইটেম থাকে এবং তাদের অর্থ যদি একই রকম বা সমান হয়, অর্থ যদি কি হয় সমান হয়, এমন ধরনের দফা আসবে না। যেমন ভূমি ক্রয় বাবদ ৫ লক্ষ টাকার
শেয়ার ইস্যু। তার মানে এখানে দাঁড়ায় ভূমির দামও ৫ লক্ষ টাকা, আবার যে শেয়ার ইস্যু করা হয়েছে সেটার দামও ৫ লক্ষ টাকা। যেহেতু ভূমি ক্রয় বাবদ আমার টাকা পরিশোধ করার কথা ছিল, কিন্তু আমার পরিশোধ করতে হয়নি। কেননা? কারণ আমি শেয়ার ইস্যু করেছি। ভূমি ক্রয় বাবদ একটির বিপরীতে আরেকটি আমি কি করেছি? প্রদান করেছি। ভূমি ক্রয়ের বিপরীতে যেহেতু শেয়ার ইস্যু করা হয়েছে এবং টাকার পরিমাণ সমান, তাই এই দফা নগদ প্রবাহ বিবরণীতে আসবে না। একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এমন ধরনের কোনো দফা যদি থাকে তাহলে সেটা নগদ প্রবাহ বিবরণীতে আসবে না, যে একটির বিপরীতে যদি আরেকটি কী করা হয়? প্রদান করা হয়। অর্থাৎ একটি পাওয়া গেল এবং একটি কী করা হলো? প্রদান করা হলো। এমন ধরনের দফা, এবং যদি তাদের অর্থ কী হয়? সমান হয়, এমন ধরনের দফা আসবে না। তো আজকে আমরা পরোক্ষ পদ্ধতির আলোচনা করে ফেললাম। অবশ্যই বিনিয়োগ কার্যক্রম এবং অর্থসংস্থান কার্যক্রম প্রত্যক্ষ এবং পরোক্ষ পদ্ধতি উভয় পদ্ধতিতেই একই রকম থাকবে। শুধুমাত্র কোথায় যেন পার্থক্য হবে সেটা হচ্ছে পরিচালন কার্যক্রমে। পরিচালন কার্যক্রমে পরোক্ষ পদ্ধতিতে বা ইনডিরেক্ট মেথডে, পরোক্ষ পদ্ধতি বা ইনডিরেক্ট মেথডে নিট আয় এবং মুনাফার সাথে তিনটা জিনিস কি করতে হয়? যোগ বিয়োগ করতে হয়। এই নিয়মেই পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমকে কি করতে হয়? নির্ণয় করতে হয়। আর প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথডে যদি আমরা পরিচালন কার্যক্রম করতে যাই তাহলে আমাদের এই পরোক্ষ পদ্ধতিতে 5টি ওয়ার্কিংস বা গণনা করতে হয়। আবারও বলছি, পরোক্ষ পদ্ধতিতে বা ডিরেক্ট মেথডে যদি আমরা পরিচালন কার্যক্রম নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 5টি ওয়ার্কিংস বা গণনা করে নিতে হবে। তো শুধুমাত্র আজকে আমরা এই যে 5টি গণনা আছে সেই 5টি গণনা নামগুলো বলে রাখব। যখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করব তখন আমরা সেই গণনাগুলো কিভাবে করতে হয় দেখে নেব। কারণ এই অধ্যায়ের পরোক্ষ পদ্ধতিটা অধিকাংশ পরীক্ষায় থাকে, তাই আমরা প্রথমে পরোক্ষ পদ্ধতির অনেকগুলো অঙ্ক করব, দেন আমরা প্রত্যক্ষ পদ্ধতির 5টি গণনা কিভাবে করতে হয় এবং প্রত্যক্ষ পদ্ধতিতে কিছু অঙ্ক করব। আজকে শুধুমাত্র আমরা 5টি গণনার নামগুলো লিখব। প্রথম গণনা হচ্ছে প্রাপ্য হিসাব হতে আদায়। প্রাপ্য হিসাব হতে আদায়। 2 নাম্বার হলো প্রদেয় হিসাবকে পরিশোধ। 3 নাম্বার হলো পরিচালন ব্যয় বাবদ প্রদান। 4 নাম্বার হলো সুদ বাবদ প্রদান। 5 হলো আয়কর বাবদ প্রদান বা আয়কর প্রদান। এই হলো মোট 5টি গণনা। তো এই 5টি গণনা কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে যখন প্রত্যক্ষ পদ্ধতির নিয়মে অঙ্ক করব তখন আমরা জেনে নেব যে এগুলো কিভাবে করতে হয়। আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। প্লেলিস্ট দেখে আশা করি সবগুলো ক্লাসই করে নেবেন। ক্লাসগুলো করলে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে যত ধারণা আছে সব ধারণাই ক্লিয়ার হয়ে যাবে, বা যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরে আবার দেখা হবে। ভালো থাকবেন।